আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। আপনাদের সুবিধার্থে উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। এখন শুরু করছি প্রথম পর্ব। বেনি ঘোষাল মুখুজ্জেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক প্রৌঢ়া রমণীকে পাইয়া প্রশ্ন করিলেন, এই যে মাসি, রমা কই গা? মাসি আহ্নিক করিতেছিলেন, ইঙ্গিতের রান্নাঘর দেখাইয়া দিলেন। বেনি উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তাহলে রমা কি করবে স্থির করলে? জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল, কিসের বড়দা? বেনি কহিলেন, তারিণী খুড়োর শ্রাদ্ধের কথাটা বোন, রমেশ তো কাল এসে হাজির হয়েছে, বাপের শ্রাদ্ধ খুব ঘটা করেই করবে বলে বোধ হচ্ছে, যাবে নাকি? রমা দুই চক্ষু বিস্ময় বিস্ফারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? বেনি ঈষৎ লজ্জিত হইয়া কহিল, সেই তো জানি দিদি, আর যেই যাক, তোরা কিছুতেই সেখানে যাবিনে। তবে শুনছি নাকি ছোড়া সমস্ত বাড়ি বাড়ি নিজে গিয়ে বলবে, বজ্জাতি দুদ্ধিতে সে তার বাপের ওপরে যায়, যদি আসে তাহলে কি বলবে? রমা সরসে জবাব দিল, আমি কিছুই বলবো না, বাইরের দরোয়ানডার উত্তর দেবে। পূজানিরতা মাসির কর্ণরন্ধ্রে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পৌঁছিবা মাত্রই তিনি আহ্নিক ফেলিয়া রাখিয়া উঠিয়া আসিলেন। বঞ্জির কথা শেষ না হইতেই অত্যুত্তপ্ত খইয়ের মতো ছিটকাইয়া উঠিয়া কহিলেন, দরোয়ান কেন, আমি বলতে জানি নে, নচ্ছার বেটাকে এমনি বলাই বলবো যে বাছাদন জন্মে কখন আর মুখুজ্জে বাড়িতে মাথা গলাবে না, তারিণী ঘোষালের বেটা ঢুকবে নেমতন্ন করতে আমার বাড়িতে? আমি কিছুই ভুলিনি বেনি মাধব, তারিণী তার এই ছেলের সঙ্গেই আমার রমার বিয়ে দিতে চেয়েছিল, তখনও তো আমার যতীন জানমাইনি, ভেবেছিল যদু মুখুজ্জের সমস্ত বিষয়টা তাহলে মুঠোর মধ্যে আসবে, বুঝলে না বাবা বেনি? তা যখন হলো না, তখন ওই ভৈরব আচার্যিকে দিয়ে কী সব জপতপ টুকটাক করিয়ে মায়ের কপারে আমার এমন আগুন ধরিয়ে দিলে যে ৬ মাস পেরুলো না, বাছার হাতের নোয়া মাথার সিঁদুর ঘুচে গেল। ছোট জাত হয়ে চাই কিনা যদু মুখুজ্জের মেয়েকে বউ করতে? তেমনি হারামজাদার মরণও হয়েছে, বেটার হাতের আগুনটুকু পর্যন্ত পেল না, ছোট জাতের মুখে আগুন। বলিয়া মাসি যেন কুস্তি শেষ করিয়া হাঁপাইতে লাগিলেন। পুনঃপুনঃ ছোট জাতের উল্লেখে বেনির মুখ ম্লান হইয়া গিয়াছিল, কারণ তারিণী ঘোষাল তাহারই খুড়ো। রমা ইহা লক্ষ্য করিয়া মাসিকে তিরস্কারের কণ্ঠে কহিল, কেন মাসি, তুমি মানুষের জাত নিয়ে কথা কও? জাত তো আর কারোর হাতে গড়া জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই তার ভালো। বেনি লজ্জিতভাবে একটুখানি হাসিয়া কহিল, না রমা, মাসি ঠিক কথাই বলছেন, তুমি কত বড় কুলিনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি বোন? ছোট খুড়োরে কথা মুখে আনাইয়ে বেয়াদপি। আর তুকতাকি কথা যদি বলো তো সে সত্যি, দুনিয়ায় ছোট খুড়ো আর ওই বেটা ভৈরব আচার্যির অসাধ্য কাজ কিছু নেই, ওই ভৈরবই তো হয়েছে আজকাল রমেশের মুরব্বি। সে তো জানা কথা বেননি, ছোড়া ১০-১২ বছর তো দেশে আসেনি, এতদিন ছিল কোথায়? কি করে জানবো মাসি, ছোট খুড়োর সঙ্গে তোমাদেরও যে ভাব আমাদেরও তাই। শুনছি এতদিন নাকি বোম্বাই না কোথায় ছিল, কেউ বলছে ডাক্তারি পাশ করে এসেছে, কেউ বলছে উকিল হয়ে এসেছে, কেউ বলছে সমস্তই ফাঁকি, ছোড়া নাকি পাড় মাতাল। যখন বাড়ি এসে পৌঁছ তখন ২ চোখ নাকি জবা ফুলের মতো রাঙা ছিল। বটে, তাহলে তাকে তো বাড়ি ঢুকতেই দেওয়া উচিত নয়। বেনি উৎসাহ ভরে মাথার একটা ঝাঁকানি দিয়া কহিল, নয় তো হ্যাঁ রমা, তোমার রমেশকে মনে পড়ে? নিজের হতভাগ্যের প্রসঙ্গ উঠিয়া পড়ায় রমা মনে মনে লজ্জা পাইয়াছিল। সলজ্জে মৃদু হাসিয়া কহিল, পড়ে বই কি, সে তো আমার চেয়ে বেশি বড় নয়, তাছাড়া শীতলাতলার পাঠশালায় দুজনেই পড়তাম যে। কিন্তু তার মায়ের মরণের কথা আমার খুব মনে পড়ে, খুড়িমা আমাকে বড় ভালোবাসতেন। মাসি আর একবার নাচিয়া উঠিয়া বলিলেন, তার ভালোবাসার মুখে আগুন, সে ভালোবাসা কেবল নিজের কাজ হাসিল করবার জন্যে, তাদের মতলবই ছিল তোকে কোনো মতে হাত করা। বেনি অত্যন্ত বিজ্ঞের মতো সাই দিয়া কহিল, তাতে আর সন্দেহ কি মাসি, ছোট খুড়িমাও যে। কিন্তু তাহার বক্তব্য শেষ না হইতেই রমা অপ্রসন্নভাবে মাসিকে বলিয়া উঠিল, সেই সব পুরনো কথায় দরকার নেই মাসি। রমেশের পিতার সহিত রমার যতই বিবাদী থাকুক, তাহার জননীর সম্বন্ধে রমার কোথায় যেন একটু প্রচ্ছন্ন বেদনা ছিল, এতদিনেও তাহা সম্পূর্ণ তিরোহিত হয় নাই। বেনি তৎক্ষণাৎ সাই দিয়া কহিলেন, তা বটে বটে, ছোট খুড়িমা ভালো মানুষের মেয়ে ছিলেন, মা আজও তার কথা উঠলে চোখের জল ফেলেন। কি কথায় কি কথা আসিয়া পড়ে দেখিয়া বেনি তৎক্ষণাৎ এই সকল প্রসঙ্গ চাপা দিয়া ফেলিলেন। বলিলেন, তবে এই তো স্থির রইল দিদি, নড়চড়া হবে না তো? রমা হাসিল, কহিল, বড়দা, বাবা বলতেন আগুনের শেষ, ঋণের শেষ আর শত্রুর শেষ কখনো রাখিস নে মা। তারিণী ঘোষাল জানতে আমাদের কম জ্বালা যায়নি, বাবাকে পর্যন্ত জেলে দিতে চেয়েছিল। আমি কিছুই ভুলিনি বড়দা, যতদিন বেঁচে থাকব ভুলব না।
রমেশ সেই শত্রুরই ছেলে তো। তাছাড়া আমার তো কিছুতেই যাবার চয় নেই। বাবা আমাদের 2 ভাই বোনকে বিষয় ভাগ করে দিয়ে গেছেন বটে, কিন্তু সমস্ত বিষয় রক্ষা করবার ভার শুধু আমারই উপর যে। আমার তো নয়ই। আমাদের সংস্রবে যারা আছে তাদের পর্যন্ত যেতে দেব না। একটু ভাবিয়া কহিল, আচ্ছা বড়দা, এমন করতে পারো না যে কোনো ব্রাহ্মণ না তাদের বাড়ি যায়? বেনি একটু সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, সেই চেষ্টাই তো করছি বোন, তুই আমার সহায় থাকিস, আর আমি কোনো চিন্তে করি নে। রমেশকে এই কুইয়াপুর থেকে না তাড়াতে পারি তো আমার নাম বেনি ঘোষাল নয়। তারপরে রইলাম আমি আর ওই ভৈরব আচার্যি, আর তারিণী ঘোষাল নেই। দেখিয়ে বেটাকে এখন কে রক্ষা করে। রমা কহিল, রক্ষে করবে রমেশ ঘোষাল। দেখো বড়দা, এই আমি বলে রাখলুম, শত্রুতা করতে এও কম করবে না। বেনি আরও একটু অগ্রসর হইয়া একবার এদিক ওদিক নিরীক্ষণ করিয়া লইয়া চৌকাঠের ওপর উঁচু হইয়া বসিলেন। তারপরে কণ্ঠস্বর অত্যন্ত মৃদু করিয়া বলিলেন, রমা, বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা, পেকে গেলে আর হবে না, তা নিশ্চয় বলে দিচ্ছি। বিষয়টা সম্পত্তি কি করে রক্ষা করতে হয় শেখেনি। এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করতে পারা যায় তো ভবিষ্যতে আর যাবে না। এই কথাটা আমাদের দিবারাত্রি মনে রাখতে হবে যে এ তারিণী ঘোষালেরই ছেলে, আর কেউ নয়। সে আমি বুঝি বড়দা। তুই না বুঝিস কি দিদি, ভগবান তোকে ছেলে গড়তে গড়তে মেয়ে গড়েছিলেন বই তো নয়। বুদ্ধিতে একটা পাকা জমিদারও তোর কাছে হটে যায়, এ কথা আমরা সবাই বলা বলি করি। আচ্ছা, কাল একবার আসব, আজ বেলা হলো যাই। বলিয়া বেনি উঠিয়া পড়িলেন। রমাই প্রশংসায় অত্যন্ত প্রীত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বিনয় সহকারে কি একটু প্রতিবাদ করিতে গিয়াই তাহার বুকের ভিতর ছ্যাদ করিয়া উঠিল। প্রাঙ্গণের এক প্রান্ত হইতে অপরিচিত গম্ভীর কণ্ঠের আহ্বান আসিল, রানী, কই রে? রমেশের মা এই নামে ছোটবেলায় তাহাকে ডাকিতেন। সে নিজেই এতদিন তাহা ভুলিয়া গিয়াছিল। বেনির প্রতি চাহিয়া দেখিল, তাহার সমস্ত মুখ কালিবর্ণ হইয়া গিয়াছে। পরক্ষণেই রুক্ষ মাথা, খালি পা, উত্তরীয়টা মাথায় জড়ানো রমেশ আসিয়া দাঁড়াইল। বেনির প্রতি চোখ পড়িবা মাত্র বলিয়া উঠিল, এই যে বলদা, এখানে? বেশ, চলুন, আপনি না হলে করবে কে? আমি সারা গা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কই রানী কোথায়? বলিয়াই কবাটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। পলাইবার উপায় নাই। রমা ঘাড় হেঁট করিয়া রহিল। রমেশ মুহূর্তমাত্র তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া মহাবিস্ময় প্রকাশ করিয়া বলিয়া উঠিল, এই যে, ইস, কত বড় হয়েছিস রে, ভালো আছিস? রমা তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ কথা কহিতেই পারিল না, কিন্তু রমেশ একটুখানি হাসিয়া তৎক্ষণাৎ কহিল, চিনতে পাচ্ছিস তো রে, আমি তোদের রমেশ দা। এখনও রমা মুখ তুলিয়া চাহিতে পারিল না, কিন্তু মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, কিন্তু আমাকে আপনি কেন রমা? বেনির দিকে চাহিয়া একটুখানি মলিন হাসি বলিল, রমা, সেই কথাটা আমি কোনোদিন ভুলতে পারিনি বড়দা। যখন মা মারা গেলেন, ও তখন তো খুব ছোট। সেই বয়সেই আমার চোখ মুছে দিয়ে বলেছিল, রমেশদা, তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব। তোর সে কথা বোধ করি মনে পড়ে না, না রমা? আচ্ছা, আমার মাকে মনে পড়ে তো? কথাটা শুনিয়া রমার ঘাড় যেন লজ্জায় আরও ঝুঁকিয়া পড়িল। সে একটিবারও ঘাড় নাড়িয়া জানাইতে পারিল না যে খুড়িমাকে তাহার খুব মনে পড়ে। রমেশ বিশেষ করিয়া রমাকে উদ্দেশ্য করিয়াই বলিতে লাগিল, আর তো সময় নেই, মাঝে শুধু 3 দিন বাকি, যা করবার করে দাও ভাই, যাতে বলে একান্ত নিরাশ্রয়, আমি তাই হই তোমাদের দোরগোড়া এসে দাঁড়িয়েছি। তোমরা না গেলে এতটুকু ব্যবস্থা পর্যন্ত করতে পারছি না। মাসি আসিয়া নিঃশব্দে রমেশের পিছনে দাঁড়াইলেন। বেনি অথবা রমা কেউই যখন একটা কথারও জবাব দিল না, তখন তিনি সুমুখের দিকে সরিয়া আসিয়া রমেশের মুখপানে চিরিয়া বলিলেন, তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না? রমেশ এই মাসিটিকে ইতিপূর্বে দেখেন নাই, কারণ সে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পরে ইনি রমার জননীর অসুখের উপলক্ষে সেই যে মুখুজ্জে বাড়ি ঢুকিয়েছিলেন আর বাহির হন নাই। রমেশ কিছু বিস্মিত হইয়াই তাহার দিকে চাইয়া রহিল। মাসি বলিলেন, না হলে এমন বেহায়া পুরুষ মানুষ আর কে হবে, যেমন বাপ তেমনি বেটা। বলা নেই কহা নেই, একটা গেরস্তর বাড়ির ভেতর ঢুকে উৎপাত করতে শরম হয় না তোমা? রমেশ বুদ্ধিভ্রষ্টের মতো কাঠ হইয়া চাইয়া রহিল। আমি চললুম, বলিয়া বেনি ব্যস্ত হইয়া সরিয়া পড়িলেন। রমা ঘরের ভিতর হইতে বলিল, কি বকছ মাসি, তুমি নিজের কাজে যাও না? মাসি মনে করিলেন তিনি বঞ্ঝির প্রচ্ছন্ন ইঙ্গিতটা বুঝিলেন, তাই কণ্ঠস্বরে আরও একটু বিষ মিশাইয়া কহিলেন, নে রমা, বকিস নে, যে কাজ করতেই হবে তাতে আমার তোদের মতো চক্ষু লজ্জা হয় না। বিনি রমন ভয়ে পালানোর কি দরকার ছিল? বলে গেলেই তো হতো, আমরা বাপু তোমার গোমস্তাও নই, খাস তালুকের প্রজাও নই, যে তোমার কর্মবাড়িতে জল তুলতে ময়দা মাখতে যাব।
তারিণী মরেছে, গাঁ-সুদ্ধা লোকের হাড় জুড়িয়েছে। একথা আমাদের উপর বরাত দিয়ে না গিয়ে নিজে ওর মুখের ওপর বলে গেলেই তো পুরুষ মানুষের মতো কাজ হতো। রমেশ তখনও নিষ্পন্দ অসারের মতো দাঁড়াইয়া রহিল। বস্তুতই এ সকল কথা তাহার একান্ত দুঃস্বপ্নেরও অগোচর ছিল। ভিতর হইতে রান্নাঘরের কবাটের শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল, কিন্তু কেহই তাহাতে মনোযোগ করিল না। মাসি রমেশের নির্বাক এবং অত্যন্ত পাংশুবর্ণ মুখের প্রতি চাহিয়া পুনরূপী বলিলেন, যাই হোক, বামুনের ছেলেকে আমি চাকরদারোয়ান দিয়ে অপমান করাতে চাইনে। একটু হুঁশ করে কাজ কর বাপু, যাও। কচি খোকাটি নও যে ভদ্রলোকের বাড়ির ভেতর ঢুকে আবদার করে বেড়াবে। তোমার বাড়িতে আমার রমা কখন পা ধুতেও যেতে পারবে না, এই তোমাকে আমি বলে দিলুম। হঠাৎ রমেশ যেন নিদ্রোত্থিতের মতো জাগিয়া উঠিল এবং পরক্ষণেই তাহার বিস্তৃত বক্ষের ভিতর হইতে এমনি গভীর একটা নিঃশ্বাস বাহির হইয়া আসিল যে সে নিজেও সেই শব্দে সচকিত হইয়া উঠিল। ঘরের ভিতর কবাটের অন্তরালে দাঁড়াইয়া রমা মুখ তুলিয়া চাহিয়া দেখিল। রমেশ একবার বোধহয় ইতস্তত করিল, তাহার পরে রান্নাঘরের দিকে উদ্দেশ্য করিয়া কহিল, যখন যাওয়া হতেই পারে না তখন আর উপায় কি? কিন্তু আমি তো এত কথা জানতাম না। না জেনে যে উপদ্রব করে গেলাম, সেজন্য আমাকে মাফ করো রানী, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। ঘরের ভেতর হইতে একটুকু সাড়া আসিল না। যাহার কাছে ক্ষমা ভিক্ষা করা হইল সে যে অলক্ষ্যে নিঃশব্দে তাহার মুখের দিকে চাহিয়া রহিল, রমেশ তাহা জানিতেও পারিল না। বেনি তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দাঁড়াইল। সে পলাই নাই, বাহিরে লুকাইয়া অপেক্ষা করিতেছিল মাত্র। মাসির সহিত চোখাচোখি হইতেই তাহার সমস্ত মুখ আহ্লাদেও হাসিতে ভরিয়া গেল। সরিয়া আসিয়া কহিল, হ্যাঁ, শোনালে বটে মাসি, আমার সাধ্যেই ছিল না অমন করে বলা। এ কি চাকর দারোয়ানের কাজ রমা? আমি আড়ালে তাড়িয়ে দেখলাম কি না, ছোড়া মুখখানা যেন আষাঢ়ের মেঘের মতো করে বার হয়ে গেল। এই তো ঠিক হল। মাসি ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, খুব তো হলো জানি, কিন্তু এই দুটো মেয়ে মানুষের উপর ভার না দিয়ে না সরে গিয়ে নিজে বলে গেলেই তো আরও ভালো হতো। আর নাই যদি বলতে পারতে, তাকে আমি কি বললাম দাঁড়িয়ে থেকে শুনে গেলে না কেন বাছা? অমন সরে পড়া উচিত কাজ হয়নি। মাসির কথায় ঝাঁজে বেনির মুখের হাসি মিলাইয়া গেল। সে যে এই অভিযোগের কি সাফাই দিবে তাহা ভাবিয়া পাইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। হঠাৎ রমা ভিতর হইতে তাহার জবাব দিয়া বসিল। এতক্ষণ সে একটি কথাও কহে নাই। কহিল, তুমি যখন নিজে বলেছ মাসি, তখন সেই তো সকলের চেয়ে ভালো হয়েছে। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো তো কেউ তো পেরে উঠত না। মাসি এবং বেনি উভয়ই যারপন্নায় বিস্ময়াপন্ন হইয়া উঠিলেন। মাসি রান্নাঘরের দিকে ফিরিয়া কহিলেন, কি বললিলা? কিছু না, আন্নি করতে বসে তো 7 বার উঠলে, যাও না ওটা সেরে ফেলো না, রান্নাবান্না কি হবে না? বলতে বলতে রমা নিজেও বাহির হইয়া আসিল এবং কাহকে কোনো কথা না বলিয়া বারান্দা পার হইয়া ওই দিকের ঘরে দিয়ে প্রবেশ করিল। বেনি শুষ্ক মুখে চুপি চুপি জিজ্ঞাসা করিল, কি ব্যাপার মাসি? কি করে জানব বাছা? ও রাজরানীর মেজাজ বোঝা কি আমাদের দাসীবানদের কর্ম? বলিয়া ক্রোধে ক্ষোভে তিনি মুখখানা কালি বর্ণ করিয়া তাহার পূজার আসনে গিয়া উপবেশিলেন এবং বোধহয় বা মনে মনে ভগবানের নামই করিতে লাগিলেন। বেনি ধীরে ধীরে প্রস্থান করিল। এই কুঁয়াপুরের বিষয়টা অর্জিত হইবার একটু ইতিহাস আছে, তাহা এইখানে বলা আবশ্যক। প্রায় 100 বর্ষ পূর্বে মহাকুলীন বলরাম মুখুজ্জে তাহার পিতা বলরাম ঘোষালকে সঙ্গে করিয়া বিক্রমপুর হইতে এদেশে আসেন। মুখুজ্জে শুধু কুলীন ছিলেন না, বুদ্ধিমানও ছিলেন। বিবাহ করিয়া বর্ধমান রাজসরকারে চাকরি করিয়া এবং আরও কি করিয়া এই বিষয়টুকু হস্তগত করেন। ঘোষালও এই দিকেই বিবাহ করেন, কিন্তু পিতৃঋণ শোধ করা ভিন্ন আর তাহার কোনো ক্ষমতাই ছিল না, তাই দুঃখে কষ্টেই তাহার দিন কাটিতেছিল। এই বিবাহ উপলক্ষেই নাকি 2 মিতায় মনোমালিন্য ঘটে। পরিশেষে তাহা এমন বিবাদে পরিণত হয় যে এক গ্রামে বাস করিয়াও 20 বৎসরের মধ্যে কেহ কাহারও মুখদর্শন করেন নাই। বলরাম মুখুজ্জের যেদিন মারা গেলেন সেই দিনেও ঘোষাল কাহার বাটিতে পা দিলেন না, কিন্তু তাহার মরণের পরদিন অতি আশ্চর্য কথা শোনা গেল। তিনি নিজেই সমস্ত বিষয় চুল চিরিয়া অর্ধেক ভাগ করিয়া নিজের পুত্র ও পিতার পুত্রগণকে দিয়া গিয়াছেন। সেই অবধি এই কুঁয়াপুরের বিষয় মুখুজ্জে ও ঘোষাল বংশ ভোগ দখল করিয়া আসিতেছে। ইনারা নিজেরাও জমিদার বলিয়া অভিমান করিতেন, গ্রামের লোকও অস্বীকার করিত না। যখনকার কথা বলিতেছি তখন ঘোষাল বংশেও ভাগ হইয়াছিল। সেই বংশের ছোট তরফের তারিণী ঘোষাল মকদ্দমা উপলক্ষে জেলায় গিয়া
দিন 6 পূর্বে হঠাৎ যেদিন আদালতে ছোট বড় 5-7টা মুলতুবি মকদ্দমায় শেষ ফলের প্রতি ভ্রুক্ষেপ না করিয়া কোথাকার কোন অজানা আদালতের মহামান্য সমন মাথায় করিয়া নিঃশব্দে প্রস্থান করিলেন, তখন তাহাদের কুয়াপুর গ্রামের ভিতরে ও বাহিরে একটা হুলস্থুল পড়িয়া গেল। বড় তরফের কর্তা বেনি ঘোষাল খুড়ার মৃত্যুতে গোপনে আরামের নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলেন এবং আরও গোপনে দল পাকাইতে লাগিলেন কি করিয়া খুড়ার আগামী শ্রাদ্ধের দিনটা পণ্ড করিয়া দিবেন। 10 বছর খুড়া ভাইপয় মুখ দেখা দেখিছিল না। বহু বছর পূর্বে তারিণীর গৃহ শূন্য হইয়াছিল। সেই অবধি পুত্র রমেশকে তাহার মামার বাড়ি পাঠিয়া দিয়া তারিণী বাটির ভিতরে দাসদাসী এবং বাহিরে মকদ্দমা লইয়াই কাল কাটাইতেছিলেন। রমেশ রুড়কি কলেজে এই দুঃসংবাদ পাইয়া পিতার শেষ কর্তব্য সম্পন্ন করিতে সুদীর্ঘ কাল পরে কল্লাপরাহ্নে তাহার শূন্য গৃহে আসিয়া উপস্থিত হইয়াছিল। কর্মবাড়ি মধ্যে শুধু 2 দিন বাকি। বৃহস্পতিবারে রমেশের পিতৃশ্রাদ্ধ। 2-1 করিয়া ভিন্ন গ্রামের মুরব্বীরাও উপস্থিত হইতেছেন, কিন্তু নিজেদের কুয়াপুরের কেন যে কেহ আসে না রমেশ তাহা বুঝিয়াছিল। হয়তো শেষ পর্যন্ত কেহ আসিবেও না তাও জানিত। শুধু ভৈরবাচার্য ও তাহার বাড়ির লোকেরা আসিয়া কাজকর্মে যোগ দিয়াছিল। স্বগ্রামস্থ ব্রাহ্মণদিগের পদধূলির আশা না থাকিলেও উদ্যোগ আয়োজন রমেশ বড়লোকের মতনই করিতেছিল। আজ অনেকক্ষণ পর্যন্ত রমেশ বাড়ির ভিতরে কাজকর্মে ব্যস্ত ছিল। কি জন্যে বাহিরে আসিতেই দেখিল ইতিমধ্যে জন 2 প্রাচীন ভদ্রলোক এসিয়া বৈঠকখানার বিছানায় সমাগত হইয়া ধূমপান করিতেছেন। সম্মুখে আসিয়া সবিনয় কিছু বলিবার পূর্বেই পিছনে শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল এক অতি বৃদ্ধ 5-6টি ছেলেমেয়ে নিয়ে কাশিতে কাশিতে বাড়ি ঢুকিলেন। তার কাঁধের ওপর মলিন উত্তরীয়, নাকের ওপর একজোড়া ভাটার মতো মস্ত চশমা, পিছনে দড়ি দিয়ে বাঁধা সাদা চুল, সাদা গোঁপ, তামাকের ধোঁয়ায় তাম্রবর্ণ। অগ্রসর হইয়া আসিয়া তিনি সেই ভীষণ চশমার ভিতর দিয়া রমেশের মুখের দিকে মুহূর্তকাল চাহিয়া বিনা বাক্যব্যয়ে কেঁদে ফেলিলেন। রমেশ চিনিল না ইনি কে, কিন্তু যেই হন ব্যস্ত হইয়া কাছে এসে তার হাত ধরিতেই তিনি ভাঙ্গা গলায় বলিয়া উঠিলেন, না বাবা রমেশ, তারিণী যে এমন করে ফাঁকি দিয়ে পালাবে তা স্বপ্নেও জানিনে, কিন্তু আমারও এমন চাটুর্যী বংশের জন্ম নয় যে কারুর ভয়ে মুখ দিয়ে মিথ্যে কথা বেরোবে। আসিবার সময় তোমার বেনি ঘোষালের মুখের সামনে বলে এলুম আমাদের রমেশ যেমন শ্রাদ্ধের আয়োজন করছে এমন করা চুলোই যাক, এ অঞ্চলে কেউ চোখেও দেখেনি। একটু থেমে বলিলেন, আমার নামে অনেক শালা অনেক রকম করে তোমার কাছে লাগিয়ে যাবে বাবা, কিন্তু এইটা নিশ্চয় যেন এই ধর্মদাস শুধু ধর্মেরই দাস, আর কারণ নয়। এই বলিয়া বৃদ্ধ সত্যভাষণের সমস্ত পৌরুষ আত্মসাৎ করিয়া লইল। গোবিন্দ গাঙ্গুলির হাত থেকে হুকাটা ছিনিয়ে লইয়া তাহাতে এক টান দিয়াই প্রবল বেগে কাশিয়া ফেলিল। ধর্মদাস নিতান্ত অত্যুক্তি করে নাই। উদ্যোগ আয়োজন যেরূপ হইতেছিল এদিকে সেরূপ কেহ করে নাই। কলিকাতা হইতে ময়রা আসিয়াছিল, তাহারা প্রাঙ্গণের এন্থারে ভিয়ান চড়াইয়াছিল। সেদিকে পাড়ার কতকগুলা ছেলেমেয়ে ভিড় করিয়া দাঁড়াইয়াছিল। কাঙ্গালীদের বস্ত্র দেওয়া হইবে। চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় অনুগত ভৈরবাচার্য থান ফাড়িয়া পাঠ করিয়া গাঁদা করিতেছিল। সেদিকেও জনকয়েক লোক থাবা পাতিয়া বসিয়া এই অপব্যয়ের পরিমাণ হিসাব করিয়া মনে মনে রমেশের নির্বিদ্ধিতার জন্য তাহাকে গালি পাড়িতেছিল। গরিব দুঃখী সংবাদ পাইয়া অনেক দূরের পথ হইতেও আসিয়া জুটিতেছিল। লোকজন প্রজাপাঠক বাড়ি পরিপূর্ণ করিয়া কেহ কলহ করিতেছিল, কেহ বা মিছামিছি শুধু কোলাহল করিতেছিল। চারিদিকে চাহিয়া ব্যয় বাহুল্য দেখিয়া ধর্মদাসের কাশি আরও বাড়িয়া গেল। প্রত্যুত্তরে রমেশ সংকুচিত হইয়া না না বলিয়া আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু ধর্মদাস হাত নাড়িয়া থামাইয়া দিয়া ঘর ঘর করিয়া কত কি বলিয়া ফেলিলেন, কিন্তু কাশির ধমকে তাহার একটি বর্ণই বুঝা গেল না। গোবিন্দ গাঙ্গুলি সর্বাগ্রে আসিয়াছিলেন, সুতরাং ধর্মদাস যাহা বলিয়াছিল তাহা বলিবার সুবিধা তাহারই সর্বাপেক্ষা অধিক থাকিয়াও নষ্ট হইয়াছে ভাবিয়া তাহার মনে মনে ভারী একটা ক্ষোভ জন্মিতেছিল। তিনি এ সুযোগ আর নষ্ট হইতে দিলেন না। ধর্মদাসকে উদ্দেশ্য করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, কাল সকালে বুঝলে ধর্মদাসদা, এখানে আসব বলে বেরিয়েও আসা হল না। বেনির ডাকাডা, গোবিন্দ খুড়ো তামাক্ষে যাও, একবার ভাবলুম কাজ নেই, তারপরে মনে হল ভাবখানা বেনির দেখেই যাই না। বেনি কি বললে জানো বাবা রমেশ? বলে, খুড়ো, বলি তোমরা তো রমেশের মুরব্বী হয়ে দাঁড়িয়েছ, কিন্তু জিজ্ঞেস করি লোকজন খাবে টাবে তো? আমি বা ছাড়ি কেন? তুমি বড়লোক আছো না আছো, আমার রমেশও কারো চেয়ে খাটো নয়, তোমার ঘরে তো এক মুঠো চিড়ের পিত্তেশ কারণ নেই। বললুম, বেনিবাবু, এই তো পথ, একবার কাঙ্গালি বিদেয়টা দাঁড়িয়ে দেখো। কালকের ছেলে রমেশ, কিন্তু বুকের পাটা তো বলি একে, এতটা বয়স হল এমন আয়োজন কখনো চোখে দেখিনি।
কিন্তু তাও বলি ধর্মদাসদা, আমাদের সাধ্যই বাকি, যার কাজ তিনি উপর থেকে করাচ্ছেন, তারিণীদা সাভ্রষ্ট দিকপাল ছিলেন বই তো নয়। ধর্মদাসের কিছুতেই কাশি থামে না, সে কাশিতেই লাগিল, আর তাহার মুখের সামনে গাঙ্গুলি মশাই বেশ বেশ কথাগুলি অপরিপক্ষ তরুণ জমিদারটিকে বলিয়া যাইতে লাগিলেন, দেখিয়া ধর্মদাস আরও ভালো কিছু বলিবার চেষ্টায় যেন আকুলি বিকুলি করিতে লাগিল। গাঙ্গুলি বলিতে লাগিল, তুমি তোমার পর নাও বাবা, নিতান্ত আপনার। তোমার মা যে আমার একেবারে সাক্ষাৎ পিস্তুত বোনের মামাতো ভগিনী। রাধানগরের বাণুজ্যে বাড়ি, সেসব তারিণীদা জানতেন। তাই যে কোনো কাজকর্মে মামলা মোকদ্দমা করতে, সাক্ষী দিতে ডাকো গোবিন্দকে। ধর্মদাস প্রাণপণ বলে কাশি থামাইয়া খিচাইয়া উঠিলেন। কেন, বেজে বকিস গোবিন্দ? খক খক খক। আমি আজকের নয়, না জানি কি, সে বছর সাক্ষী দেওয়ার কথায় বললে আমার জুতো নেই, খালি পায়ে যাই কি করে? খক খক খক। তারিণী অমনি 2.5 টাকা দিয়ে একজোড়া জুতো কিনে দিল, তুই সেই পায়ে দিয়ে বেনির হয়ে সাক্ষী দিয়ে এলি। খক 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 খক। গোবিন্দ চক্ষু রক্তবর্ণ করিয়া কহিল, এলুম? এলিনে? দূর মিথ্যাবাদী, মিথ্যাবাদী তোর বাবা। গোবিন্দ তাহার ভাঙা ছাতি হাতে করিয়া লাফাইয়া উঠিল। তা বেরেই শালা। ধর্মদাস তাহার বাঁশের লাঠি উঁচিয়াইয়া ধরিয়া হুঙ্কার দিয়াই প্রচণ্ডভাবে কাশিয়া ফেলিল। রমেশ শশব্যস্তে উভয় মাঝখানে আসিয়া পড়িয়া স্তম্ভিত হইয়া গেল। ধর্মদাস লাঠি নামাইয়া কাশিতে কাশিতে বসিয়া পড়িয়া বলল, ও শালার সম্পর্কে আমি বড় ভাই হই কিনা, তাই শালার আক্কেল দেখ। ও শালা আমার বড় ভাই, বলিয়া গোবিন্দ গাঙ্গুলিও ছাতি গুটাইয়া বসিয়া পড়িল। শহরের ময়রারা ভিয়ান ছাড়িয়া চাহিয়া রহিল। চতুর্দিকে যাহারা কাজকর্মে নিযুক্ত ছিল চেঁচামেচি শুনিয়া তাহারা তামাশা দেখিবার জন্য সুমুখে ছুটিয়া আসিল। ছেলেমেয়েরা খেলা ফেলিয়া হাঁ করিয়া মজা দেখিতে লাগিল, এবং এই সমস্ত লোকের দৃষ্টির সম্মুখে রমেশ লজ্জায় বিস্ময় হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার মুখ দিয়া একটাও কথা বাহির হইল না। কি এ? উভয় প্রাচীন ভদ্রলোক, ব্রাহ্মণ সন্তান, এত সামান্য কারণে এমন ইতরের মতো গালিগালাজ করিতে পারে? বারান্দায় বসিয়া ভৈরব কাপড়ের থাক দিতে দিতে সমস্তই দেখিতেছিল, শুনিতেছিল। এখন আসিয়া রমেশকে উদ্দেশ্য করিয়া কহিল, প্রায় 100 কাপড় তো হল, আরও চাই কি? রমেশের মুখ দিয়া হঠাৎ কথাই বাহির হইল না। ভৈরব রমেশের অভিভূত ভাব লক্ষ্য করিয়া হাসিল। মৃদু অনুযোগে স্বরে কহিল, ছি ছি গাঙ্গুলি মশাই, বাবু একেবারে অবাক হয়ে গেছেন। আপনি কিছু মনে করবেন না বাবু, এমন ঢের হয়। বৃহৎ কাজকর্মের বাড়িতে কত ঠ্যাঙাঠেঙি রক্তাহক্তি পর্যন্ত হয়ে যায়, আবার যে কে সেই হয়। নিন উঠুন চাটুর্যে মশাই, দেখুন দেখি আরও থান ফারব কিনা। ধর্মদাস জবাব দিবার পূর্বেই গোবিন্দ গাঙ্গুলি সোৎসাহে শিলশ্চালনপূর্বক খাড়া হইয়া বলিলেন, হয় তো, ঢের হয়, নইলে বিরোধকর্ম বলেছে কেন? শাস্ত্রে আছে লক্ষ্য কথা না হলে বিয়েই হয় না যে। সে বছর তোমার মনে আছে ভৈরব, যদু মুখুজ্জে মশায়ের কন্যা রমার গাছ প্রতিষ্ঠের দিনে সিধে নিয়ে রাঘব ভট্টাচার্যিতে হারান চাটুর্যেতে মাথা ফাটাফাটি হয়ে গেল। কিন্তু আমি বলি ভৈরব ভায়া, বাবাজির এ কাজটা ভালো হচ্ছে না। ছোট লোকদের কাপড় দেওয়া আর ভস্মে ঘি ঢালা এক কথা, তার চেয়ে বামুনদের একজোড়া আর ছেলেদের একখানা করে দিলেই নাম হতো। আমি বলি বাবাজি সেই যুক্তিই করুন, কি বলো ধর্মদাসদা? ধর্মদাস ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, গোবিন্দ মন্দ কথা বলেনি বাবাজি, ও ব্যাডেদের 1000 দিলেও নাম হবার জো নেই, নইলে আর ওদের ছোটলোক বলেছে কেন, বুঝলে না বাবা রমেশ? এখনও পর্যন্ত রমেশ নিঃশব্দে ছিল। এই বস্ত্র বিতরণের আলোচনায় সে একেবারে যেন মর্মাহত হইয়া পড়িল। ইহার সুযুক্তি কুযুক্তি সম্বন্ধে নহে, এখন এইটাই তাহার সর্বাপেক্ষা অধিক বাজিল যে ইহারা জাতিকে ছোটলোক বলিয়া ডাকে, তাহাদেরই সহস্র চক্ষুর সম্মুখে এইমাত্র যে এত বড় একটা লজ্জাকর কাণ্ড করিয়া বসিল, সেজন্য ইহাদের কাউর মনে এতটুকু ক্ষোভ বা লজ্জার কণা মাত্রও নাই। ভৈরব মুখপানে চাহিয়া দেখিয়া রহল দেখিয়া রমেশ সংক্ষেপে কহিল, আরও 200 কাপড় ঠিক করে রাখুন। তা নইলে কি হয়? ভৈরব ভায়া, চলো আমিও যাই, তুমি একার কত পারবে বলো? বলিয়া কাহারও সম্মতির অপেক্ষা না করিয়া গোবিন্দ উঠিয়া বস্ত্ররাশির নিকট গিয়া বসিল। রমেশ বাটির ভিতর যাইবার উপক্রম করিতেই ধর্মদাস তাহাকে একপাশে ডাকিয়া লইয়া চুপি চুপি অনেক কথা কহিল। রমেশ প্রত্যুত্তরে মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিয়া ভিতরে চলিয়া গেল। কাপড় গুছাইতে গুছাইতে গোবিন্দ আর চোখে সমস্ত দেখিল। কই গো, বাবাজি কোথায় গো? বলিয়া একটি শীর্ণকায় মুণ্ডিত শ্মশ্রু প্রাচীন ব্রাহ্মণ প্রবেশ করিলেন। ইহার সঙ্গেও গুটি 3 ছেলেমেয়ে, মেয়েটি সকলের বড়। তাহারই পরনে শুধু একখানি অতি জীর্ণ ডুরে কাপড়। বালক দুটি কোমরে এক এক গাছি ঘুনসি ব্যতীত একেবারে দিগম্বর। উপস্থিত সকলেই মুখ তুলিয়া চাহিল। গোবিন্দ অভ্যর্থনা করিল, এসো দীনদা, বসো, বড় ভাগ্যে আমাদের যে আজ তোমার পায়ের ধুলো পড়ল। ছেলেটা একা সারা হয়ে যায়, তা তোমরা? ধর্মদাস গোবিন্দের প্রতি কটমট করিয়া চাহিল। সে ভ্রুকেক মন্ত্র না করিয়া কহিল, তা তোমরা তো কেউ এদিক মারাবে না দাদা, বলিয়া তার হাতে হুকাটা তুলিয়া দিল।
দীনু ভট্টাচার্য আসন গ্রহণ করিয়া দগ্ধ হুঁকাটায় নিরর্থক গোটা দুয়েক টান দিয়া বলিলেন, আমি তো ছিলাম না ভায়া, তোমার বৌঠাকুরানকে আনতে তার বাপের বাড়ি গিয়েছিলাম। বাবাজি কোথায়? শুনছি নাকি ভারী আয়োজন হচ্ছে। পথে আসতে ও গায়ের হাটে শুনে এলাম খাইয়ে দাইয়ে ছেলে বুড়োর হাতে 16খানা করে লুচি আর 4 জোড়া করে সন্দেশ দেওয়া হবে। গোবিন্দ গলা খাটো করিয়া কহিল, তাছাড়া হয়তো 1খানা করে কাপড়ও। এই যে রমেশ বাবাজি। তাই দিনুদাকে বলছিলাম, বাবাজি তোমাদের 5 জনের বাপ মায়ের আশীর্বাদে জোগাড় সোগাড় একরকম করা তো যাচ্ছে, কিন্তু বেনি একেবারে উঠে পড়ে লেগেছে। এই আমার কাছে দুবার লোক পাঠিয়েছে। তা আমার কথা না হয় ছেড়েই দিলে, রমেশের সঙ্গে যেন আমার নারীর টান রয়েছে। কিন্তু এই যে দিনুদা, ধর্মদাসদা, এরাই কি বাবা তোমাকে ফেলতে পারবেন? দিনুদা তো পথ থেকে শুনতে পেয়ে ছুটে আসছেন। ওরে ষষ্ঠীচরণ, তামাক দে না রে। বাবা রমেশ, একবার এদিকে এসো দেখি, একটা কথা বলেনি। নিভৃতে ডাকিয়া লইয়া গোবিন্দ ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, ভিতরে বুঝি ধর্মদাস গিন্নি এসেছে? খবরদার, খবরদার, অমন কাজটি করো না বাবা। বিটলে বামুন যতই ফোসলাক, ধর্মদাস গিন্নির হাতে ভাণ্ডারের চাবি দিও না বাবা, কিচ্ছুতে দিও না। ঘি, ময়দা, তেল, নুন অর্ধেক সরিয়ে ফেলবে। তোমার ভাবনা কি বাবা? আমি গিয়ে তোমার মামিকে পাঠিয়ে দেব, সে এসে ভাণ্ডারের ভার নেবে। তোমার একগাছি কুটো পর্যন্ত লোকসান হবে না। রমেশ ঘাড় নাড়িয়া কহিল, যে আজ্ঞে। মৌন হইয়া রহিল। তাহার বিস্ময়ের অবধি নাই। ধর্মদাস যে তাহার গৃহিণী কে ভাণ্ডারের ভার লইবার জন্য পাঠিয়ে দিবার কথা এত গোপনে কহিছিল, গোবিন্দ ঠিক তাই আন্দাজ করিল কি রূপে। উলঙ্গ শিশু দুটো ছুটিয়া আসিয়া দিনুদার কাঁধের ওপর ঝুলিয়া পড়িল। বাবা সন্দেশ খাব? দিনু একবার রমেশের প্রতি, একবার গোবিন্দের প্রতি চাইয়া কহিল, সন্দেশ কোথায় পাব রে? কেন ওই যে হচ্ছে, বলিয়া তাহারা ওদিকের ময়রাদের দেখাইয়া দিল। আমরাও দাদামশাই, বলিয়া নাকে কাঁদিতে কাঁদিতে আরও 3-4টি ছেলেমেয়ে ছুটিয়া আসিয়া বৃদ্ধ ধর্মদাসকে ঘিরিয়া ধরিল। বেশ তো বলিয়া রমেশ ব্যস্ত হইয়া অগ্রসর হইয়া আসিল। ও আচার্যমশাই, বিকেলবেলায় ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়েছে, খেয়ে তো আসিনি। ওহে, ও কি নাম তোমার? নিয়ে এসো তো এই থালাটা এদিকে। ময়রা সন্দেশের থালা লইয়া আসিবা মাত্র ছেলেরা উপুর হইয়া পড়িল। বাটিয়া দিবার অবকাশ দেয় না, এমনই ব্যস্ত করিয়া তুলিল। ছেলেদের খাওয়া দেখিতে দেখিতে দীননাথের শুষ্ক দৃষ্টি সজল তীব্র হইয়া উঠিল। ওরেও খেদি, খাচ্ছিস তো? সন্দেশ হয়েছে কেমন বল দেখি। বেশ বাবা, বলিয়া খেদি চিবাইতে লাগিল। দিনু মৃদু হাসিয়া ঘাড় নাড়িয়া বলিলেন, হাহ, তোদের আবার পছন্দ, মিষ্টি হলেই হল। হ্যাঁ হ্যাঁ কারিকর, এ করাটা কেমন নামালে? কি বল গোবিন্দ ভায়া, এখন একটু রোদ আছে বলে মনে হচ্ছে না? ময়রা কোনো দিকে না চাইয়াই তৎক্ষণাৎ কহিল, আজ্ঞে আছে বই কি, এখনো ঢের বেলা আছে, এখনো সন্ধে আহ্নিকের। তবে কই, দাও দেখি একটা গোবিন্দ ভায়াকে, চেখে দেখুক কেমন কলকাতার কারিগর তোমরা। না না, আমাকে আবার কেন, তবে আধখানার বেশি নয়। ওরেও ষষ্ঠীচরণ, একটু জল আন দেখি বাবা, হাতটা ধুয়ে ফেলি। রমেশ ডাকিয়া বলিয়া দিল। অমনি বাড়ির ভিতর থেকে গোটাচারেক থালাও নিয়ে আসিস ষষ্ঠীচরণ। প্রভুর আদেশ মতো ভিতর হইতে গোটা তিনেক রেকাবি ও জলের গ্লাস আসিল, এবং দেখিতে দেখিতেই বৃহৎ থালার অর্ধেক মিষ্টান্ন এই 3টি প্রাচীন ম্যালেরিয়া ক্লিষ্ট কৃশ সদ্ব্রাহ্মণের জলযোগেও নিঃশেষিত হইয়া গেল। হা, কলকাতার কারিকর বটে! কি বল ধর্মদাসদা, বলিয়া দীননাথ রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ধর্মদাসদার তখনও শেষ হয় নাই, এবং যদিও তাহার অব্যক্ত কণ্ঠস্বর সন্দেশে তালভেদ করিয়া সহজে মুখ দিয়া বাহির হইতে পারিল না, তথাপি বোঝা গেল এ বিষয়ে তাহার মতভেদ নাই। হা, ওস্তাদি হাত বটে, বলিয়া গোবিন্দ সকলের শেষে হাত ধুইবার উপক্রম করিতেই ময়রা সবিনয় অনুরোধ করিল, যদি কষ্টই করলেন ঠাকুরমশাই, তবে এই মিহিদানাটা অমনি পরক করে দিন। মিহিদানা? কই আন দেখে বাপু। মিহিদানা আসিল, এবং এতগুলি সন্দেশের পরেই নতুন বস্ত্রটির সদ্ব্যবহার দেখিয়া রমেশ নিঃশব্দে চাইয়া রহিল। দীননাথ মেয়ের প্রতি হস্তপ্রসার করিয়া কহিলেন, ওরেও খেঁদি, ধর দেখি মা, এই 2টো মিহিদানা। আমি আর খেতে পারব না বাবা। পারবি, 1 ঢোক জল খেয়ে গলাটা ভিজিয়ে এনে দেখি, মুখ মেরে গেছে বই তো নাই। না পারিস আঁচলে একটা গেরো দিয়ে রাখ, কাল সকালে খাস। হ্যাঁ বাপু, খাওয়ালে বটে, যেন অমৃত। তা বেশ হয়েছে, মিষ্টি বুঝি 2 রকম করলে বাবাজি? রমেশকে বলিতে হইল না। ময়রা সোৎসাহে কহিল, আজ্ঞে না, রসগোল্লা, ক্ষীরমোহন। ক্ষীরমোহন? কই, সে তো বার করলে না বাপু। বিস্মিত রমেশের মুখের পানে চাইয়া দীননাথ কহিল, খেয়েছিলেম বটে, রাধানগরের বসেদের বাড়িতে, আজও জানি মুখে লেগে রয়েছে। বললে বিশ্বাস করবে না বাবাজি, ক্ষীরমোহন খেতে আমি বড্ড ভালোবাসি। রমেশ হাসিয়া একটুখানি ঘাড় নাড়িয়া দিল। কথাটা বিশ্বাস করা তাহার কাছে অত্যন্ত কঠিন বলিয়া মনে হইল না।
রাখাল কি কাজে বাহিরে যাইতেছিল। রমেশ তাকে ডাকিয়া কহিল, ভিতরে বোধহয় আচার্যি মশাই আছেন, যা তো রাখাল, কিছু ক্ষীরমোহন তাকে আনতে বলে আয় দেখি। সন্ধ্যা বোধহয় উত্তীর্ণ হইয়াছে, তথাপি ব্রাহ্মণেরা ক্ষীরমোহনের আশায় উৎসুক হইয়া বসিয়াছেন। রাখাল ফিলিয়াসিয়া বলিল, আজ আর ভাড়ারের চাবি খোলা হবে না বাবু। রমেশ মনে মনে বিরক্ত হইল, কহিল, বলগে, আমি আনতে বলছি। গোবিন্দ গাঙ্গুলি রমেশের অসন্তোষ লক্ষ্য করিয়া চোখ ঘুরিয়া কহিল, দেখলে দিনুদা, ভৈরবের আক্কেল, এ যে দেখি মায়ের চেয়ে মাসির বেশি দরদ, তাই জন্যই আমি বলি। তিনি কি বলেন তাহা না শুনিয়াই রাখাল বলিয়া উঠিল, আচার্যি মশাই কি করবেন, ও বাড়ি থেকে গিন্নিমা এসে ভাড়ার বন্ধ করেছেন যে। ধর্মদাস এবং গোবিন্দ উভয় চমকিয়া উঠিল, কে, বড় গিন্নি? রমেশ বিস্ময়ে জিজ্ঞাসা করিল, জ্যাঠাইমা এসেছেন? আজ্ঞে হ্যাঁ, তিনি এসেই ছোট বড় দুই ভাড়ারেরই তালা বন্ধ করে ফেলেছেন। বিস্ময়ে আনন্দে রমেশ দ্বিতীয় কথাটি না বলিয়া দ্রুতপদে ভিতরে চলিয়া গেল।